বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মাসের মধ্যে কৃষক কার্ড তুলে দেওয়ার আশ্বাস। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছে, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। যুদ্ধ প্রায় শেষের দিকে, কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। অতিরঞ্জিত বলছে ইরান। সংঘাত কমার আভাসে বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম। ঢাকায় পাম্পের বাইরে যানবাহনের দীর্ঘ সারি। কালকে আমি সেম টাইমে আসছিলাম, নিতে পারিনি। আজকেও আসছি, তাও জানি না যে আসলে নিতে পারবো কিনা। এখন এই যে দাঁড়ায় আছি, আজকে মনে হয় 7 দিন দাঁড়ায় থাকতে বুঝি, তেল আসে তাহলে নিতে হবে, গাড়ি তো আর চলবে না। 3.5 বছরেও রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে মিলছে না বিশ্বমানের সেবা। বিএমইউ থেকে আলাদা করে স্বায়ত্তশাসনের দাবি। এই প্রতিষ্ঠানটাকে একটি স্বায়ত্তশাসিত এবং যেভাবে প্রস্তাব করা হয়েছিল সেরকম একটি উচ্চমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়। আইএমএফ এর ঋণ কার্যক্রম নিয়ে ঈদের পরেই প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক। সব শর্ত পূরণ কঠিন, মত বিশ্লেষকদের। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর কড়াইল সাততলা ভাসানটেক বস্তির নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে তিনি বলেছেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কড়াইল বস্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 15 জন নারীকে কার্ড তুলে দেন তিনি। আগামী 5 বছরের মধ্যে দেশের 4 কোটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শুধু তাই নয়, কৃষকদের ভাগ্য উন্নয়নে আগামী মাস থেকেই শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগলেও জনকল্যাণের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে তিনি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবেই অভিহিত করেন। এ সময় তিনি দেশ গড়ার কাজে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জন এই ফ্যামিলি কার্ডের আওতায় আসছেন। আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছে, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। দেশের নারী প্রধান পরিবারগুলোর জন্য পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে দেশের আরো 12টি জেলায় পাইলটিং কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এতে করে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগী নারীরা। ঠাকুরগাঁয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, পর্যায়ক্রমে নীতিমালা অনুযায়ী বাকিদেরও এই সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে হবে। চট্টগ্রামে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচনের সময় বিএনপি যে ওয়াদা করেছে তা সরকার গঠনের 1 মাসের মধ্যেই বাস্তবায়ন শুরু করেছে। হতাশ হবেন না। হঠাৎ করে ওয়ে কেনে পালে মুই কেনে পানুনি,
এটা ধৈর্য ধরেন, আপনিও পারেন, একটু ধৈর্য ধরেন। যিনি নারী প্রধান, তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি আত্মবিশ্বাস বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ গড়তে পারবো না আমরা। ইরানে কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করে ফেলেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ প্রায় শেষের দিকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন এরই মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তবে ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। ট্রাম্পের দাবিকে অতিরঞ্জিত আখ্যা দিয়ে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ বলেছেন, যুদ্ধ কবে শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় ধরনের অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের বিভিন্ন স্থাপনায় 2000 পাউন্ডের বোমা ফেলেছে মার্কিন B-2 বোমারু বিমান। এতে বহু মিসাইল লঞ্চার ধ্বংস হয়েছে এবং অনেকগুলো মাটির নিচেই চাপা পড়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কারখানার ওপর ধারাবাহিক হামলার কথাও জানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের সংখ্যা 90%-এরও বেশি কমে গেছে, আর ড্রোন হামলার হার কমেছে প্রায় 83%। আমরা ইরানের কোথায় কোথায় ড্রোন তৈরি হয় সবই এখন জানি এবং একের পর এক সেগুলো ধ্বংস করা হচ্ছে। তাদের মিসাইল লঞ্চার 90%-এর বেশি ধ্বংস হয়ে গেছে। ড্রোন হামলাও প্রায় পুরোপুরি কমে গেছে। চলমান অপারেশন এপিক ফিউরি খুব দ্রুতই শেষ হবে বলে দাবি করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রাথমিক ধারণার চেয়েও সময়সীমায় অনেক এগিয়ে আছে। ইরানের নেতৃত্ব বড় ধরনের আঘাতে জর্জরিত বলে উল্লেখ করেন তিনি। যুদ্ধ প্রায় শেষের দিকে, তাদের সব ধ্বংস হয়ে গেছে। গুরুত্বপূর্ণ সব নেতা মারা গেছেন। তাদের নেতৃত্বের 2টি স্তর রয়েছে, আমরা 2টি স্তরই ধ্বংস করেছি। তবে যুদ্ধক্ষেত্রে বিপর্যস্ত হয়ে নিজেদের সামরিক অর্জনকে অতিরঞ্জন করছেন মার্কিন প্রেসিডেন্ট, এমন মন্তব্য করেছেন ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ। ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। আমরা জানি আপনাদের গোলাবারুদ শেষ হয়ে আসছে, তাই যুদ্ধ থেকে মান সম্মান নিয়ে পালানোর পথ খুঁজছেন। মার্কিন জনগণকে কেন সত্যটা জানাচ্ছেন না? ট্রাম্প তার দেশের মানুষকে জানাতে চান না যে পারস্য উপসাগরে তাদের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও সরবরাহ করতে দেবেন না ইরান, এমন হুঁশিয়ারিও দেন IRGC মুখপাত্র। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি পার করল ইরান। সোমবার রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় রাতভর একের পর এক বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। মঙ্গলবারও ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। দাবি, টার্গেট করা হয়েছে নতুন নতুন মিসাইল, ড্রোন লঞ্চার, বিভিন্ন সামরিক স্থাপনাকে। আরও একটি স্কুলসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় বোমা বর্ষণের অভিযোগ তুলেছে তেহরান। 10 দিন পেরিয়ে 11তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। সময়ের সাথে সাথে ইরান জুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েই চলেছে যৌথ বাহিনী। সোমবার রাতভর তেহরান জুড়ে চলেছে অনবরত বোমাবর্ষণ। মঙ্গলবারও বিরামহীন হামলা অব্যাহত রেখেছে IDF ও মার্কিন বাহিনী। দুদেশেরই দাবি, তাদের লক্ষ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা। মুহুর্মুহু বিস্ফোরণে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাচ শহর হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এলাকাটিতে যৌথ বাহিনীর হামলায় টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড IRGCর কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ শহরেও আক্রান্ত হয়েছে সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশে ও শাহরিয়ারে হামলার শিকার হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটি। আহভাস ও সিস্তান বালুচিস্তানেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। ওয়াশিংটন জানিয়েছে, গত 10 দিনে ইরানের 5000 স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের নৌবাহিনীর 50টির বেশি জাহাজ। বেসামরিক স্থাপনাতেও নির্বিচার বোমাবর্ষণের অভিযোগ তুলেছে ইরান। দাবি, নতুন করে খোমেইন শহরে আরও একটি স্কুলে হয়েছে হামলা। ইস্পাহানে সরকারপন্থীদের সমাবেশ চলাকালীন কাছাকাছি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে যুদ্ধের প্রথম দিনই মিনাবের গার্লস স্কুলে ভয়াবহ হামলায় ব্যবহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক মিসাইল। ভিডিও ফুটেজ বিশ্লেষণে উঠে এসেছে এই তথ্য। এরপর অবশ্য এই হামলার দায় নিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি কিছু সংখ্যক টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছেও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্য জুড়ে অব্যাহত রয়েছে ইরানের পাল্টা হামলা। ব্যবহার করা হচ্ছে নতুন নতুন অস্ত্র, ভারী বিস্ফোরক। ইসরায়েল ছাড়াও রেভলিউশনারি গার্ড IRGCর ক্ষেপণাস্ত্র ড্রোন আঘাত এনেছে কুয়েত, বাহরাইন, ইরাক, কাতারের মার্কিন সেনাদের অবস্থানে। মিসাইল ভূপাতিত করা হয় সৌদি আরব এবং আমিরাতে। এখনও ওয়াশিংটনের সাথে আলোচনায় বসতে নারাজ তেহরান, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 1 টনের ওয়ারহেড বহনকারী ইরানি ক্ষেপণাস্ত্র ছুটছে মুহুর্মুহু। যুদ্ধ শুরুর পর সোমবার 33 দফায় ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালায় তেহরান। ব্যবহার করা হয় নতুন প্রযুক্তির মিসাইল। ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা সহ বেশ কিছু স্থানে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবের দক্ষিণে একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার। এদিকে IRGCর আগের দিনের হামলায় ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 2 জনে। চরম উত্তেজনার মধ্যেও সহসায় আলোচনায় বসতে রাজি নয় তেহরান। দাবি জানায়নি যুদ্ধবিরতিরও। আমি মনে করি না যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার বিষয়টি আবারও আলোচনার টেবিলে আসবে, কারণ আপনি জানেন তাদের সাথে আলোচনায় বসার খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমাদের। তারা 3 দফা আলোচনা করেছে, অগ্রগতির কথাও বলেছে, এরপরও তারা হামলা করেছে। কুয়েতে ড্রোন ও মিসাইলের সমন্বয়ে হাইব্রিড হামলা চালায় রেভলিউশনারি গার্ড IRGC। টার্গেট করা হয় মার্কিন আল আদিদি ঘাঁটি। একদিনে ইরানের অন্তত 17টি ব্যালিস্টিক মিসাইল ও 6টি ড্রোন ভূপাতিতের দাবি করে কাতার। উত্তর ইরাকের ইরবিলে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। এছাড়াও স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে আমিরাত কনসুলেটেও চালানো হয় ড্রোন হামলা। বাগদাদ বিমানবন্দরের কাছেও হয় বিস্ফোরণ। বাহরাইনের আবাসিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। তেহরানের দাবি, মানামায় আবাসিক হোটেলটিতে অবস্থান করছিল মার্কিন সেনারা। হামলায় ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ভূপাতিত করা হয় ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। সৌদি আরবে 3 ঘন্টারও কম সময়ের ব্যবধানে ধ্বংস করা হয় IRGCর 4টি ড্রোন। অনিক রহমান, যমুনা নিউজ। আজও রাজধানীতে জ্বালানি তেলের সংকট রয়েছে। সরবরাহ সংকটে মঙ্গলবার সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো তেল দিচ্ছে সরকারি নির্দেশনা মেনে। তেজগাঁয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি, 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে। চালকরা বলছেন এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলেও অভিযোগ ছিল তাদের। যদি 300 টাকার তেল দেয়, হয়তো আবার 2-3 দিন পরে আবার এসে লাইনে দাঁড়াইতে হবে। তো আমার মতে সরকার জনগণের কথা চিন্তা করে যে তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এটা আমার মনে হয় ভুল। কারণ হচ্ছে যে এখন যদি অকটেন প্রতি লিটার মিনিমাম 200 টাকা করে দিত, তাহলে লাইনে অর্ধেক গাড়িও থাকতো না। কালকে নিচ্ছি 300 টাকার, আজকে নিয়ে আবার 2 থেকে 3 দিন পরে নিব। আর অনেক পাম্পে 8টার পর থেকে তেল দিচ্ছে, এটা না করে আগে থেকে দেওয়া উচিত। রাজধানীর আবদুল্লাপুরের একটি ফিলিং স্টেশনে সহকর্মী মশিউর অনিক আমাদের জন্য অপেক্ষা করছেন। অনিক, আজও তো সারাদিন বেশ কিছু তেলের পাম্পে জ্বালানি তেলের সরবরাহ পাওয়া যাচ্ছে না এবং সংকট দেখা যাচ্ছে, যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের। আপনি যেখানে আছেন এখানের কি অবস্থা জানাবেন? জ্বালানি তেল ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে কিনা? বৃষ্টি, জ্বালানি তেলের প্রসঙ্গ তো বলবো, তার আগে এই যে তপ্ত রোদ, অর্থাৎ রোজার এই সময়টাতে তপ্ত রোদ, সেই রোদের মধ্যে আমাদেরও আসলে হাঁসফাঁস খেতে হচ্ছে যখন আমরা ফিলিং স্টেশনগুলোতে যাচ্ছি এবং গিয়ে বিভিন্ন জায়গায় তো তেল নেই, আমরা দেখতেও পাচ্ছি। তার পাশাপাশি একটু যদি দেখাই এই পাশটিতে যে একেবারে সাইনবোর্ড টানিয়ে লেখা আছে তেল সরবরাহ না থাকার জন্য ডিজেল এবং অকটেন সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। তা তো বটেই, এখানে যারা আসলে তেল নিতে আসছেন তারা সাইনবোর্ড তো পড়ছেন, দেখছেন, কিন্তু বিভিন্ন জায়গায় আমার ঠিক এই সিরিয়ালটিতে 4টি ফিলিং স্টেশন যেখানে অনেকেই আসছেন। বলা যায় যে ফিলিং স্টেশনগুলোতে এসে তেল না পেয়ে রোদে ফ্রাই হয়ে তারপরে হয় তারা ফিরে যাচ্ছেন,
কেউ হয়তো বা তার নিজের যে যানবাহন অর্থাৎ মোটরসাইকেল বা যে সমস্ত হালকা যানবাহনগুলো আছে সেগুলো ঠেলে নিয়ে যাচ্ছেন, কেউ হয়তো বা গাড়ি রেখেই চলে গেছেন। যেমন আমি একটা গাড়ি দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে, যেটি হচ্ছে তেল না থাকার কারণে তিনি নিয়ে যেতে পারছেন না, অর্থাৎ তিনি রেখে গেছেন আজকে কালকে যখনই তেল আসুক না কেন তেল নিয়ে তারপরে সে গাড়ি স্টার্ট করতে পারবে, এমনটা তিনি বলছিলেন। সো এই যে নানাবিধ যে সমস্ত সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর মধ্যে কিন্তু জনজীবনকে পোহাতে হচ্ছে সংকটময় একটা সময়। যেখানে এই ফিলিং স্টেশন যেখানে আমি আছি, গত পরশুদিন শেষবারের মতো এখানে তেল এসেছিল, গতকালকেও তেল আসেনি। আজকেও মালিক পক্ষের কেউ কেউ যখন ডিপোতে গিয়েছেন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তারা তেল পাবেন, কিন্তু তারা কিন্তু তেল পাচ্ছেন না। আমি একটুকু জানিয়ে রাখতে চাই, আসলে যেমনটা বলছিলাম যে তেল ছাড়া ফ্রাই হয়ে যাওয়া যে সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষেরা তেলের অপেক্ষায় ফিলিং স্টেশনগুলোতে ঘুরছে কিংবা অবস্থান করছে, তারা চাইছেন স্বস্তি, এবং সেই স্বস্তিটা দিতে পারে সরকার, তেমনটাই তারা আশা করছেন যে নতুন যারা সরকার আছে তাদের কাছে চাওয়া যে খুব দ্রুতই এই সংকট সমাধান করতে পারবেন তারা। শুনছিলাম আমরা, ধন্যবাদ অনেক। বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন বিভিন্ন দেশের উপর থেকে তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা। বলেছেন হরমুজ প্রণালী খোলা রাখতেও ব্যবস্থা নিচ্ছেন। তার হুঁশিয়ারি, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকলে 20 গুণ শক্তিশালী হামলা হবে ইরানে। ট্রাম্পের এসব বক্তব্যের পরপরই এশিয়ার শেয়ার বাজার চাঙা হয়ে ওঠে। বিশ্ববাজারে বড় ধরনের দরপতন হয় অপরিশোধিত তেলের। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, তেহরানের পাল্টা জবাব, হরমুজ প্রণালী বন্ধ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, যার জেরে টালমাটাল হয়ে পড়ে তেলের দাম। সোমবার ব্যারেল প্রতি $120 পর্যন্ত পৌঁছে যায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। অস্থির এই সময়ে ডোনাল্ড ট্রাম্প বললেন, জয় নিকটেই, খুব শিগগিরই বন্ধ হবে যুদ্ধ। কেবল তাই নয়, তেলের বাজারে অস্থিরতা কমাতে নানা উদ্যোগের কথাও জানালেন। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ রাখলে আরও 20 গুণ শক্তিশালী আঘাত হবে ইরানে। অপারেশন এপিক ফিউরির পাশাপাশি আমরা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার দিকেও নজর দিচ্ছি। একটি সন্ত্রাসী সরকারকে পুরো বিশ্বকে জিম্মি করে জ্বালানি সরবরাহ বন্ধ করতে দেব না। ইরান যদি তেমন কিছু করে তাদের আরও বহুগুণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। এত দ্রুত শেষ করে দেব আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অনেক দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও জানান ট্রাম্প। তবে কোন কোন দেশ তা স্পষ্ট করেননি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিতে এমনকি ট্যাঙ্কারের ইন্স্যুরেন্সের ব্যবস্থাও করবেন বলে জানান। ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেবে যুক্তরাষ্ট্র। তেল সংক্রান্ত অনেক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি আমরা। তালিকা থেকে অনেক দেশকে বাদ দিচ্ছি। হয়তো সামনে আর নিষেধাজ্ঞা দিতেই হবে না। যখন প্রয়োজন হবে মার্কিন নেভি ও তার মিত্ররা ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দেবে। ভেনেজুয়েলা থেকে আরও 100 মিলিয়ন ব্যারেল তেল আমদানির কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। আমরা ভেনেজুয়েলা থেকে 100 মিলিয়ন ব্যারেল তেল এনেছি। সেগুলো হিউস্টনের রিফাইনারিতে নেওয়া হয়েছে। আরও 100 মিলিয়ন ব্যারেল আসছে। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জন্য এটা দারুণ বিষয়। ট্রাম্পের এসব উদ্যোগের খবরের পরপরই বড় দরপতন হয় তেলের বাজারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার 3 বছরের সর্বোচ্চ দরে পৌঁছার পর থেকেই কমতে থাকে দাম। 24 ঘন্টায় বিভিন্ন সময় সর্বোচ্চ 11% পর্যন্ত দাম কমে আসে। ব্যারেল প্রতি মূল্য নেমে যায় $90 নিচে। এরপর কিছুটা ওঠানামা করলেও তা রয়েছে $100 নিচেই। একই সাথে চাঙা হয়ে উঠেছে এশিয়ার শেয়ার বাজার। জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ানের স্টক মার্কেটগুলোতে দেখা গেছে ঊর্ধ্বমুখী সূচক। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এ যেন স্বপ্নভঙ্গের গল্প। দেশে বিশ্বমানের হাসপাতাল হলো ঠিকই, কিন্তু সেই সেবা মিলছে না। উদ্বোধনে 3.5 বছর পেরোলেও এখনো জনবলি নিয়োগ হয়নি, এমনকি হাসপাতালের পরিচালনা পদ্ধতিও ঠিক হয়নি। বলছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালের কথা। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয় থেকে আলাদা না করলে সমস্যার সমাধান হবে না। সহকর্মী হাসান মিসবার রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী রানা হোসেন। নান্দনিক স্থাপত্য আর বিশ্বমানের চিকিৎসা সুবিধা নিয়ে প্রস্তুত এক হাসপাতাল, নাম সুপার স্পেশালাইজড, যা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলেই তৈরি হয়েছে এটি। ব্যয় হয়েছে 1.5 কোটি টাকার বেশি। হাসপাতালের আউটডোরে কিছু রোগী আসে, আর ভর্তি রোগীও একেবারে কম। 758 শয্যার হাসপাতালে রোগী ভর্তি 50 জনের মতো। 100 শয্যার আইসিইউতে রোগী আছে মাত্র 18টিতে, অথচ অন্য হাসপাতালে আইসিইউ বেড পাওয়া যেন
ভাগ্যের ব্যাপার। এটি একটি ভিভিআইপি কেবিন। এর পাশে এমন আরও একটি ভিভিআইপি কেবিন আছে। এটি বাংলাদেশের একমাত্র সরকারি হাসপাতাল যেখানে দুটি ভিভিআইপি কেবিন আলাদা করে বানানো হয়েছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির চিকিৎসা নেওয়ার জন্য। এখানে অত্যাধুনিক নানান সুযোগ সুবিধা আছে, কিন্তু উদ্বোধনের পর থেকে নিয়ে এ পর্যন্ত এই কেবিন দুটিতে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের কেউই চিকিৎসা নিতে আসেননি। প্রতিদিন সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা হয় ল্যাবে। প্রায় অলস পড়ে আছে শত কোটি টাকার যন্ত্রপাতি। এসি নষ্ট, চলছে ফ্যান, তেমন কাজে আসছে না 14টি অপারেশন থিয়েটার। এখন বেতন কাঠামো নিয়ে প্রশ্ন করাটাই তো আসলে উচিত নয়। এখন উচিত ছিল আমাদেরকে আপনার অপারেশনালাইজ করা। এটার দায়ভার এখন আমাদের বর্তমান যারা আছি, পরিচালনায় আছে, তাদের উপর এসে বর্তেছে। আসলে অপেক্ষা করছি কবে এই হাসপাতালের প্রতিটি পদে নতুন লোক নিয়োগ দেওয়া হবে এবং আমরা এটা সুন্দরভাবে পরিচালিত করতে পারবো এবং জনগণকে আমরা সেবা দিতে পারবো। কথা ছিল এটি হবে সরকারি কর্পোরেট হাসপাতাল, চলবে একজন প্রধান নির্বাহীর অধীনে, বেতন কাঠামো আলাদা, প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না চিকিৎসকেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই প্রস্তাব পাশ করেনি। পরিচালনা পদ্ধতি ঠিক হয়নি এখনো। এই অবস্থায় হাসপাতালটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তাহলে জনগণের টাকা খরচ করে অন্য একটি দেশের সহযোগিতা নিয়ে সেই দেশের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করা কি দরকার ছিল? আমরা এখন গভীরভাবে প্রত্যাশা করব যে এই হাসপাতালটাকে ঘিরে যে দুর্নীতির, দুঃশাসনের খনি তৈরি করা হয়েছে, নূতন সরকার সেটিকে কঠোর হাতে দমন করুক এবং এই প্রতিষ্ঠানটাকে একটি স্বায়ত্তশাসিত এবং যেভাবে প্রস্তাব করা হয়েছিল সেরকম একটি উচ্চমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হোক। হাসপাতালে প্রস্তাবিত জনবল 2500-এর বেশি, তবে আছে মাত্র 250 জনের মতো। বিশ্ববিদ্যালয় থেকে এনে জোড়াতালি দিয়ে চলছে কোনো মতে। তাছাড়া বর্তমান লোকবল নিয়োগেও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে এটা দাঁড় করাতে চাইছে, আর আমাদের এক্সিস্টিংটা চাচ্ছে তাদের সাথে মার্চ করা একটা ইউনিট হিসেবে থাকতে। এখানে একটা দ্বন্দ্ব, তো এই দ্বন্দ্বটা পৃথক করতে হলে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাকে বসতে হবে। উই আর প্রিপেয়ারিং অল দিস প্রপোজাল। আগের সিদ্ধান্তগুলো নিয়ে 2-1 দিনের মধ্যে আমি বসবো এটা নিয়ে। ব্যাপক অনিয়ম করে হাসপাতালের ফার্মেসি ও ক্যাফেটেরিয়ার জায়গা ভাড়া দেওয়া হয়েছে। কয়েকটি তদন্ত রিপোর্টে বিষয়টি প্রমাণিত হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। দেশে বিশ্বমানের একটি হাসপাতাল হয়েছে ঠিকই, বাট সেবা মিলছে না তার ধারে কাছেও। কারণ কি? অব্যবস্থাপনা, দুর্নীতি নাকি দেশপ্রেমের অভাব? তবে কারণ যাই হোক, বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। আর এই হাসপাতালটি আদৌ বিশ্বমানের সেবা দিতে পারবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে প্রবল সন্দেহ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। লন্ডনে সোমবার ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্র্যান্টের সাথে বৈঠকে ব্লু ইকোনমিতে বিনিয়োগ এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশই আসন্ন বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করে। অন্যদিকে যুক্তরাজ্যের ট্রেড এনভয় বেরোনেস রোজি উইন্টারটন পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার বিষয়ে আলোচনা করেন। একই দিন আইসিজে পদপ্রার্থী প্রফেসর দপো আকান্দে তার প্রার্থিতা পেশ করলে উভয় পক্ষ আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক ক্ষেত্রে অংশীদারিত্ব বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। IMF ঋণের অর্থ ছাড়ে নতুন সরকারের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবে সংস্থাটির উচ্চ পর্যায়ের একটি টিম। মূলত ঋণ কার্যক্রম চলমান থাকবে কিনা তা নিয়েই আলোচনা হবে। সামনে আসবে বকেয়া 2টি কিস্তির অর্থ ছাড় এবং শর্ত পরিপালন প্রসঙ্গ। আর সবকিছু ঠিক থাকলে এ মাসেই বৈঠক হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় সরকারের ঋণ প্রয়োজন, তবে এখনই সব শর্ত পরিপালন কঠিন। বাংলাদেশের জন্য 2023 সালে $470 কোটি ঋণ অনুমোদন করে IMF। এ পর্যন্ত ছাড় হয়েছে সেই ঋণের 5টি কিস্তি। প্রথমে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ, পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। এখন মোট ঋণ দাঁড়িয়েছে $550 কোটি। গেল জুন পর্যন্ত ছাড় হয়েছে $360 কোটি।
অন্তর্বর্তী সরকারের সময়ে ঋণের দুটি কিস্তির অর্থ ছাড় আটকে দেয় আইএমএফ। মূলত নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করতে চায় এই ঋণদাতা সংস্থা। তবে অর্থ ছাড় না করার পেছনে কাজ করে শর্ত পূরণ না হওয়ার দিক। অভ্যন্তরীণ আয় বা রাজস্ব আদায়ে তেমন সাফল্য নেই। এনবিআরে সংস্কার চলমান থাকলেও বাড়েনি রাজস্ব আদায়। আগের আইএমএফের যে মূল শর্তগুলো ছিল তার মধ্যে বড় পরিসরে আমরা যেটা পারিনি সেটা হলো কর আহরণের জায়গাটা। তেলের দাম আমার এখন অলরেডি 14-15% বেড়ে গেছে ক্রাইসিস শুরু হওয়ার পর থেকে আর কি। তো সেইটা কিন্তু আমার নতুন করে চ্যালেঞ্জ তৈরি করবে, যে অর্থনৈতিক সংস্কারগুলো আছে এটাকে সামনে কিভাবে নিব। এবং এটা বেশ বড় আকারের একটা ক্ষেত্র, এখানে ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সব ধরনের বিষয়গুলো কিন্তু আসবে। নতুন সরকারের সঙ্গে শুরু হচ্ছে আলোচনা। প্রথমে 10 মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সময় চায় আইএমএফ, তবে তা পিছিয়ে ঈদের পর সময় নির্ধারণ হচ্ছে। আগামী 24 মার্চ আসতে পারে আইএমএফের 2 সদস্যের একটি টিম। প্রশ্ন হচ্ছে ঋণ সহায়তা এখন সরকারের জন্য কতটা প্রয়োজন। বাজেট বাস্তবায়ন করতে গেলে তো তাদের সমর্থন সহায়তা এগুলো সবই লাগবে। আর যদি আইএমএফ নেতিবাচক কোনো প্রতিবেদন দেয় তাহলে সেক্ষেত্রে অন্যান্য যে সমস্ত উন্নয়ন সহযোগী রয়েছেন, বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংকের মতো, তো তারা কিন্তু আর অর্থ ছাড় করবে না। ইতিমধ্যে বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে এই মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে। সেটার চাপ মোকাবেলা করে আইএমএফ এর শর্তগুলো পূরণ করা, সংস্কার করা, সেগুলো আমার মনে হয় যে অনেক বড় কাজ হবে। আর্থিক টানাপোড়েন কাটাতে বৈশ্বিক উৎস থেকে ঋণ এবং সহায়তার জন্য তৎপরতা চালাচ্ছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশের অর্থনীতির উপরে ইতিমধ্যেই একটা ধাক্কা লেগেছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে গতকাল জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে ডিআইজি ব্রিফ করছে। আমরা সরাসরি সেই ব্রিফিং এ যাচ্ছি। বলা হচ্ছে 18টি হেক্সো ব্লেড, যেগুলোতে কাটা বিভিন্ন জিনিস কাটা যায়, হাতুড়ি প্লাস রেঞ্জ, ড্রিল মেশিন সহ অন্যান্য অনেক জিনিসপত্র এখানে উদ্ধার করা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চারিদিকটা তারা অবজারভেশনে রাখতো এবং বিভিন্ন অবজারভেশন টাওয়ার তাদের ছিল এই বিভিন্ন পাহাড়ি জায়গায়। সেখান থেকেও তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যদের কার্যক্রম মনিটর করত। সেগুলো আমরা কালকে অলমোস্ট নষ্ট করে দিয়ে আসছি। সেখান থেকে তারা নজরদারি স্থাপন করত এবং আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ লোকে ব্যবহার করত। অভিযান পরিচালনা করে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং এখন এই অংশ আমাদের পুরোটা নিয়ন্ত্রণে রয়েছে। এখন জঙ্গল সলিমপুর এলাকায় ছিন্নমূল এবং আলীনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে 2টি অস্থায়ী ক্যাম্প, পুলিশ ক্যাম্প, র্যাব এবং পুলিশের যৌথ উদ্যোগে আমাদের পরিচালিত হচ্ছে। এই দুটো আমরা আপাতত 2টো ক্যাম্প স্থাপন করেছি। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী এখানে আরও আমাদের কার্যক্রম পরিচালিত হবে। তো এই সংক্রান্তে অস্ত্র এবং বিস্ফোরক আইনে 3টি মামলা হয়েছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। আমরা যদিও গতকাল উল্লেখযোগ্য কোনো ব্যক্তিকে পাইনি, কিন্তু যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল সেটা তারা আর করতে পারবে না। পরবর্তী সময় আমাদের সফলতার হার বাড়বে বলে আমি আপাতত মনে করছি। তো এতটুকুই আমাদের পক্ষ থেকে। আর যদি এখন আপনারা যদি বিশেষ কাউকে কোনো কিছু জানতে চান, কাউকে বলতে পারেন, আমরা এসে এই কথা বলবো আর কি। আমরা আগেও দেখেছি বিভিন্ন সময় সলিমপুরে এই ধরনের অভিযান হয়েছে, এবারই সবচেয়ে ব্যাপক আকারে হয়েছে এবং যে সফলতা বা আপনারা বলছেন তো এটা টিকে রাখার জন্য আপনারা বলছেন 2টো অস্থায়ী ক্যাম্প আপাতত থাকবে। এত বিশাল একটা এলাকা, আপনাদের আসলে প্ল্যানটা কি, কিভাবে আপনারা এটাকে সেফ রাখবেন? 1 নম্বর। আর যে ব্যাপারটা হচ্ছে যে এদেরকে যারা কেউ না কেউ তো অবশ্যই মদত দিচ্ছে, কারণ একটা সন্ত্রাসীর পক্ষে এত বড় একটা মানে সরকারকে চ্যালেঞ্জ করে এরকম একটা জায়গায় স্ট্র্যাটেজিক একটা পয়েন্টে চট্টগ্রামের একটা খুব কাছাকাছি জায়গায় এখানে আশপাশে যে আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেখানে তারা এটা কিভাবে এস্টাবলিশ করবে, এটার পেছনে কারা আছে? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে 2টি ক্যাম্প আমরা মনে করি যথেষ্ট। আর যে ক্যাম্প স্থাপন, বেশি ক্যাম্প স্থাপন করলে যে এখানে কমান্ড কন্ট্রোল নেওয়া যাবে তা না। আমরা রেগুলার ওখানে অভিযান পরিচালনা করব, আমাদের রেগুলার চেকপোস্ট করব, আমাদের টহল টিমগুলো যাবে, লোকেদের সঙ্গে যোগাযোগ থাকবে। সুতরাং আমি মনে করি এটা যথেষ্ট, প্রয়োজন হলে আমরা বাড়িয়ে দেবো আরো। আর এখানে যাওয়ার জন্য কমিউনিকেশন তো খারাপ অবস্থায় আছে, কমিউনিকেশন স্টাবলিশ করার জন্য আমরা কমিশনার মহোদয়কে বলেছি দ্রুততম সময়ে এখানে রাস্তা যেগুলো আছে এগুলাকে যাতে চলাচলের সহজতর করা যায় সে ব্যাপারে আমরা কাজ করব এখানে।
গত কয়েক বছর ধরে কবর থেকে কঙ্কাল চুরির পর বেচাকেনা করে আসছিল একটি চোর চক্র। এই ঘটনায় উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের 2 শিক্ষার্থী সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁ বিভাগের ডিসি ইবনে মিজান জানিয়েছেন, সোমবার রাতে রাজধানীর ফার্মগেটের মণিপুরি পাড়ায় মানবদেহের খুলি ও হাড়গোড় বিক্রির চেষ্টা চলছে এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও 3 জনকে গ্রেফতার করা হয়। পরে কলেজ হোস্টেল থেকে উদ্ধার করা হয় 47টি মানবদেহের মাথার খুলি ও বিভিন্ন অঙ্গের হাড়গোড়। তিনি জানান, গত কয়েক বছর যাবৎ চক্রটি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাজীপুর এলাকার কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে আসছিল। প্রসেসিং করার পর তা মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন তারা। ডিসি জানান, চক্রটি অনলাইনের মাধ্যমে কঙ্কাল বিক্রি করে আসছিল। আসামিরা প্রাথমিকভাবে কঙ্কাল চুরির কথা স্বীকার করেন বলেও জানান তিনি। সেখানে 44টি পেলাম, আমরা টোটাল 47টি কঙ্কাল আমরা তখন জব্দ করলাম। জব্দ করে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদে তারা বললেন যে এদের যে মূল হোতা ফয়সাল, সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অনলাইনে তারা বোন সেলিং একটি গ্রুপ আছে, এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার 20,000-এর মতো। দরজায় কড়া নাড়ছে ঈদ। নতুন জামা জুতোর সাথে মিল রেখে মানানসই ও টেকসই ঘড়ির খোঁজে ক্রেতারা। শুধু সময় দেখা নয়, ফ্যাশন আইটেম হিসেবেও ঘড়ির কদর বাড়ছে। নগরীর বড় শপিং মল, বিপণী বিতান, এমনকি ফুটপাতেও মিলছে বাহারি ডিজাইনার মানের ঘড়ি। সেখান থেকে স্বাদের সাথে সাধ্যের মিল রেখে ঘড়ি কিনছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। বছর ঘুরে আবারও এসেছে ঈদ উল ফিতর। গত কয়েক বছরের মতো এবারও ফ্যাশন ট্রেন্ডে দেখা যাচ্ছে হাত ঘড়ির উপস্থিতি। নারী পুরুষের পোশাকের সাথে মানানসই ঘড়ি হয়ে উঠেছে উৎসবের অন্যতম অনুষঙ্গ। পছন্দের ব্র্যান্ডের ঘড়ি কিনতে যমুনা ফিউচার পার্ক সহ রাজধানীর বড় শপিং মলে ছুটছেন ফ্যাশন সচেতনরা। পুরনো ডায়াল থেকে হালের স্মার্ট ওয়াচ, যে যার সাধ্যমতো কিনছেন তারা। সারাদিন বাইরে থাকা হয় তো অনেকভাবেই ড্যামেজ হতে পারে। একটা ভালো ঘড়ি থাকলে একটা মাথায় চিন্তা থাকে না যে আচ্ছা ঘড়ির টাইমটাও ঠিক থাকবে, ব্যাটারি রান আউট হওয়ার কোনো চিন্তা নেই। 2,000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকায় মিলছে অত্যাধুনিক সব রিস্ট ওয়াচ। সব শ্রেণীর কাস্টমারের জন্য ঘড়ি আসলে অ্যাভেলেবেল আছে। সেটা 2,000 থেকে শুরু করে সর্বোচ্চ ধরেন 10,14,000 পর্যন্ত এই মুহূর্তে আমাদের কাছে আছে। সাধ্যের মধ্যে মানানসই ও টেকসই ঘড়ি কিনতে মধ্যবিত্তের পছন্দ বায়তুল মোকাররম সহ শহরের পুরনো বিপণী বিতানগুলো। কপি, ক্লোন আর ব্যতিক্রমী ডিজাইনের ঘড়ি পেতে গুনতে হবে 400 থেকে 8,000 টাকা পর্যন্ত। এখানে আসলে মিডল রেঞ্জের ঘড়িগুলি আমাদের বেশি চলে। 1,000 থেকে 2,000 টাকার মধ্যে এই ঘড়িগুলি ভালো চলে এবং এগুলোই আমরা বেশি সেল করতে পারতেছি এই বছর। বাজেট যাদের একটু কম, তারা কি বাদ যাবেন এই ফ্যাশন তালিকা থেকে? নিরাশ হওয়ার কোনো কারণ নেই। 200 থেকে 1200 টাকায় ঘড়ি মিলছে ফুটপাতের ভাসমান দোকানগুলোই। ঘড়ির যে মান, হ্যাঁ এটাও কাছাকাছি, কারণ আমি 2 জায়গা থেকে কেনাকাটা করি নর্মালি। রোডে থেকেও নেই, ইভেন আপনার মার্কেট থেকেও নেই, কিন্তু দাম অনেক ডিফারেন্ট, শুধু হচ্ছে প্লেসের কারণে। সব শ্রেণীর মানুষ নতুন জামা জুতোর সাথে নতুন ঘড়ি পরে ভাগাভাগি করবেন ঈদের সময়টা, এমনটাই প্রত্যাশা সবার। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে জানি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতির এই সময় অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করে সিপিডি। সংস্থাটির সংখ্যা যুক্তরাষ্ট্রের সাথে বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি সম্পাদনের কারণে বাংলাদেশকে বিশ্ব বাণিজ্য সংস্থায় শাস্তির মুখে পড়তে হতে পারে। বাজেট প্রস্তাবনা তুলে ধরে সংস্থাটি জানায়, রাজস্ব আয় বাড়াতে কর ব্যবস্থাপনায় সংস্কার প্রয়োজন। করদাতার সংখ্যা বাড়ানো এবং ডিজিটাল অর্থনীতির উপর কর কাঠামোর প্রণয়ন করাও দরকার। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছে সিপিডি। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়ে খাদ্য নিরাপত্তা ও মানব সম্পদ উন্নয়নের উপর জোর দিচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিশেষ আর্থিক সুবিধা দিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুপারিশও করেছেন নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। দীর্ঘমেয়াদী সংকটের কথা মাথায় রেখে জ্বালানি ও জলবায়ু খাতে সুনির্দিষ্ট বরাদ্দের সুপারিশ করেন তিনি।
মূল্যস্ফীতির চাপ সেটা তো ক্রমান্বয়ে চলছে। এটা 2026 অর্থবছরের প্রথম 8 মাসে 9% নিচে, আর কিন্তু 8% উপরে জানুয়ারি মাসে 8.6% ছিল। এবং এখানে আমরা গ্রামীণ এবং শহর উভয় অঞ্চলে খাদ্যের বাইরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি অনেক সময় দেখা গেছে খাদ্য মূল্যস্ফীতির তুলনায় বেশি ছিল। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে যে চলমান সংঘাত, এর ফলে যে জ্বালানি সরবরাহে একটা বিঘ্ন ঘটছে, এবং এটা যদি বিঘ্ন ঘটতে থাকে তাহলে মূল্যস্ফীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। এছাড়া দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। দেখার আমন্ত্রণ রইল।